ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়। সাত পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। অর্থ আত্মসাৎ বিভিন্ন অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। আমি দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষার যে শপথ সেনাবাহিনী গ্রহণ করে থাকে তারই প্রতিফলন তিনি ঘটালেন। সাবাস সেনাবাহিনী, ধন্যবাদ সেনাপ্রধান। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল। বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত ছিল, তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে, মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল। একের পর এক ভুল পদক্ষেপের মাসুল দিচ্ছে সরকার। সর্বশেষ আজকেরই যে ঘটনা সেটি হলো এইবার আর কি খেলাটা ঠিক জমবে। এতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন রাতের ঘুম হারাম হতে চলেছে। সেটা সত্যি ইউনূসের হাতটাকে কাঁপিয়ে দেওয়ার মতো যথেষ্ট। অভ্যুত্থানের 9 মাস যেতে না যেতেই অথবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 3 মাস যেতে না যেতেই এনসিপি বা সাবেক ছাত্র সমন্বয়করা বড় বিপর্যয়ের মুখোমুখি, নিঃসন্দেহে বড় বিপর্যয়ের মুখোমুখি। তাদের পরাজয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। অভ্যুত্থানের 9 মাস যেতে না যেতেই অথবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 3 মাস যেতে না যেতেই এনসিপি বা সাবেক ছাত্র সমন্বয়করা বড় বিপর্যয়ের মুখোমুখি, নিঃসন্দেহে বড় বিপর্যয়ের মুখোমুখি। তাদের পরাজয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং যেই মব সৃষ্টি করার মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া তারা আদায় করে আসছিল, এখন সেই মবের কাছেই তারা শোচনীয় পরাজয় স্বীকার করছে। এই কথা আমার নয়, এটি এনসিপিরই কোনো শীর্ষ নেতা বা সাবেক ছাত্র সমন্বয়কদের কারো বক্তব্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের যে গেজেট ঘোষণা সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিটটি করা হয়েছিল হাইকোর্টে, সেটি খারিজ হয়ে গেছে আপনারা জানেন, এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা রাখার কথা নয় এমনটাও জানিয়েছে হাইকোর্ট। সেই বিষয়টির পরিপ্রেক্ষিতে সার্জিস আলম তিনি মন্তব্য করেছেন, মবের কাছে যদি হাইকোর্টের রায় আসে মবের মাধ্যমে, তাহলে সেই হাইকোর্টের আর দরকার নেই। কি অসাধারণ কথা! আমি তার এই মন্তব্যটিকে এই কারণে অসাধারণ বলছি যে এভাবেই ইতিহাসগুলো ফিরে আসে। তারা তো গত বুধবারও মবের সৃষ্টি করেছিল, খানিকটা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছিল। আসিফ মাহমুদের সাথে যে সরাসরি দ্বন্দ্ব ইশরাক হোসেনের মেয়র পদকে কেন্দ্র করে, আসিফ মাহমুদ সিটি কর্পোরেশন অফিস করেন। কেন অফিস করেন? আমরা নানান ধরনের গুঞ্জন পাই, সেখান থেকে কি সুবিধা আসে না আসে এগুলো আর আপাতত বলতে চাচ্ছি না। এবং নিয়মিত সেখানে অফিস করছেন, খুবই দৃষ্টিকটু এবং ভয়ঙ্কর প্রশ্নবিদ্ধ একটি বিষয়। তো আসিফ মাহমুদ ইশরাক হোসেনকে শপথ নিতে দিবেন না। আবার এটুকু আমি বলে রাখি, যে প্রক্রিয়ায় ইশরাক হোসেন আদালতের রায় নিয়ে এসেছেন বা যে প্রশ্নগুলো উঠেছে, এতদিন পরে এসে তিনি মেয়র নির্বাচিত হন কিভাবে আদালতের মাধ্যমে, আমি সেটিকেও প্রশ্নবিদ্ধ করি, এর আগে কথা বলেছি। যাই হোক, এখন বুধবার আমরা কি দেখলাম? নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলো, তারা সেখানে অবস্থান কর্মসূচি নিল, সারা দেশ থেকে তাদের নেতাকর্মীদের আসতে বলা হয়েছিল। আমরা দেখলাম গুটি কয়েক কিছু নেতাকর্মী, এবং তারা ঘোষণা দিচ্ছিল যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান করবে। কি দাবি? এক হচ্ছে সিইসি প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ সহ নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। মানে তাদের মধ্যে এমন একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে তারা যা চাইবে তাই করতে হবে। ওই যে তাদের যে পুঁজি মব, সেই মবের সৃষ্টি করার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যে খানিকটা গণেশ উল্টে গেল বাস্তবিক অবস্থায়। সেনাপ্রধান নির্বাচন ইস্যুতে কথা বললেন, মবের বিরুদ্ধে কথা বললেন, এবং করিডোর বন্দর ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বললেন। সেখান থেকে আমরা দেখলাম যে হঠাৎ একটি গোমট পরিবেশের সৃষ্টি হলো। আমার সত্যি এই ছেলেগুলো, মানে যারা আন্দোলন করেছিল, অভ্যুত্থানের সৃষ্টি করেছিল, নেতৃত্বে যারা ছিলেন,
এই ছেলেগুলোর জন্য আমার সত্যি সত্যি মায়া হয়। এটি তো বাস্তবতা, এটি তো সত্য কথা যে তাদের প্রতি আবহাওয়ার জনসাধারণের একটি বড় অংশের সাপোর্ট, সহমর্মিতা, স্নেহ, ভালোবাসা তাদের প্রতি ছিল, আমাদেরও ছিল। কিন্তু আমাদের আশাবাদিতার জায়গায় তারা প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছে। তাদের যে রাজনৈতিক এজেন্ডা, সেই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য তাদের যে রাজনৈতিক আদর্শ তুমুলভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। শুধু প্রশ্নবিদ্ধ কেন, মানুষ আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, মানুষ হতাশ হয়েছে, মনে হচ্ছিল তারাই সর্বে সর্বা। এবং এখনো অনেক কিছু করা আছে, আমি বলছি না যে এখনই তাদের রাজনীতি শেষ, অবশ্যই আছে। আমার বিনত অনুরোধ থাকবে তাদের মধ্যে যে অমিত সম্ভাবনা, এগুলো নষ্ট করার দরকার নেই। সঠিক পথে রাজনীতি করুক, বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকের মধ্যে লালন করে তারা তাদের রাজনৈতিক এজেন্ডায় যাক, কোনো সমস্যা নেই। কিন্তু যে উল্টে দেবো, পাল্টে দেবো, এ মানি না, সে মানি না, সংবিধান বাতিল, আরো কত কি, এগুলো আপনারা জানেন, নতুন করে আর উচ্চারণ করতে চায় না। যাই হোক, এখন ইশরাক হোসেন শুধু মব ক্রিয়েট করেই তিনি বিজয়ী লাভ করেছেন, নিশ্চয়ই সেটি আমি বলবো না। আমি মনে করি এটি বিএনপির একটি চ্যালেঞ্জ ছিল এবং আসিফ মাহমুদও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, যার কারণে তার অনুসারীদের বা তার যে রাজনৈতিক দল, তিনি উপদেষ্টা পদে আছেন, এটা আমরা সবাই জানি। এই এনসিপি তো তাদেরই দল এবং সরকারের আশীর্বাদ পুষ্ট। নইলে আসিফ মাহমুদের পক্ষ হয়ে কেন তারা এনসিপি নেতাকর্মীরা ইসি সামনে অবস্থান কর্মসূচি নেবে, কেন ইসির পদত্যাগ চাইবে? এই ইসি তো গঠন হয়েছে আরো কয়েক মাস আগে, এবং এই নির্বাচন কমিশন গঠন হওয়ার সময় আমরাই প্রশ্ন তুলেছিলাম, কিসের সংস্কার, কিসের কি, এগুলো তো সব মূলা ঝুলিয়ে রাখা হচ্ছে। সংস্কার আগে নির্বাচন কমিশন গঠন হয় কিভাবে? এখন তারা এসে সেই কথা বলছে যে আওয়ামী লীগ আমলে করা আইনের ভিত্তিতে এই কমিশন গঠন হয়েছে, তাই এই কমিশন তারা মানে না। না মানলে তারা এতদিন চুপ ছিল কেন? না মানলে তারা একাধিকবার এই ইসির যারা সদস্য, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য সদস্যদের সাথে কেন তারা একাধিকবার বৈঠক করেছে, কেন তাদের মতামত জানিয়েছে? এবং এই নির্বাচন কমিশন গঠনের সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন, মানে মানুষের সামনে কিভাবে মূলা ঝুলিয়ে রাখা হয়। এই তো আমরা ইসি গঠন করেছি, আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের বোধহয় খুব বেশি দেখতে হবে না যে এক ধরনের উত্তেজনাময় রাজনৈতিক পরিস্থিতি, এটি খুব বেশি দিন থাকবে না। যে উত্তেজনা সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর এজেন্ডা কিংবা পরিকল্পনা একটা গোষ্ঠীর সামনে ছিল, সেটি বাস্তবায়ন হবে না, আমি বরাবরই বলে আসছি। এইবার আর কি খেলাটা ঠিক জমবে, কারণ এতদিন সেনাপ্রধান মুখ খোলেননি, কিন্তু গতকাল সেনাপ্রধান মুখ খুলেছেন এবং তিনি মুখ খুলেছেন তো খুলেছেন, একেবারে সর্বদিক থেকে চেঁচে ছুলে জবাব দিয়েছে। মব ভাইলেন্স থেকে শুরু করে, বন্দর প্রসঙ্গ থেকে শুরু করে, আপনার সংস্কার প্রসঙ্গ থেকে শুরু করে, এবং সর্বোপরি নির্বাচন নিয়ে সেনাপ্রধান যা বললেন, এতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন রাতের ঘুম হারাম হতে চলেছে। মানে সেনাপ্রধান খুবই একজন রহস্যময়ী ব্যক্তি। এতদিন আমরা ভাবছিলাম হয়তো সেনাপ্রধান এই লাইনেই ঢুকে গিয়েছে, কিন্তু এখন গতকাল ওনার যা বক্তব্য, তিনি যা ভাষণ দিয়েছেন, সেটা সত্যি ইউনূসের হাতটাকে কাঁপিয়ে দেওয়ার মতো যথেষ্ট। এবং পুরো বাঙালি জাতি সেনাপ্রধানের এরকম কিছু বক্তব্য শোনার অপেক্ষায় দীর্ঘদিন ধরে বসেছিল। এবং আজ সকালে এই রিপোর্টটি পড়ার পর তো আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে শেষমেশ সেনাপ্রধান তাহলে মানে এই কথাগুলো বলল। দর্শক, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা কি এই কথাটার গুরুত্ব বুঝতে পারি?